দেখেন নোট অফ ডিসেন্ট আগে ছিল, রাইট? আপনার মানে প্রশ্নটাতেই যদি ধরে বলি, তাহলে আপনাকে যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে, এটা কি আগে ছিল না? এটাও তো আগেও ছিল। কাজে দেখেন আপনি নোট অফ ডিসেন্ট তো স্ট্যাটিক রেখেও এই শপথ নিতে পারতেন। আপনি তো আপনার মানে আপনি এখানে ওত নিচ্ছেন আবার ওইখানে ওত নিচ্ছেন, এটা কি পাগলামি? এটা সংবিধানে কোথায় পাগলামি না? এটা তো পাগলামি না। সংবিধানে তো বলেনি যে আপনি এই দুইটা, সংবিধান আপনাকে বলেনি যে জুলাই সনদ আপনি করবেন। এটা মানে এই গণঅভ্যুত্থানের পরে সকল হ্যাঁ নাই, এবং এই প্রশ্নগুলোতে গেলে পরে দেখা যাবে যে অনেক জটিলতা তৈরি হয়েছে। এবং আমি দুইটা রেফারেন্স দিয়েছি, ব্যারিস্টার তানিয়া আমির রেফারেন্স দিয়েছি, স্বাধীন মালিকের রেফারেন্স দিয়েছি, যারা কথা বলেছেন এই বিষয়ে। আমি ভাই আইনজ্ঞ নই, সুতরাং দুইজন আইনজ্ঞ রেফারেন্স আমি দিয়েছি। ঠিক 2 বছর আগে বাংলাদেশের রাজনীতিতে তরুণদের কণ্ঠস্বর ছিল পরিবর্তনের প্রতীক। আর সেই তরুণ নেতৃত্বের অন্যতম দল এনসিপি বলেছিল তারা নতুন ধারার রাজনীতি করবে, আদর্শিক স্বচ্ছতা বজায় রাখবে তারা। নির্বাচনের আগে তারা স্পষ্ট ভাষায় জানিয়েছিল জামায়াতের সঙ্গে তাদের জোট শুধু নির্বাচনী, আদর্শিক নয়। কিন্তু এখন আবার শোনা যাচ্ছে সংসদের ভেতরে এবং বাইরে যৌথভাবে কাজ আর স্থানীয় সরকারের একই জোট, এমনকি সাংবিধানিক সংস্কারেও সমন্বয় হবে। প্রশ্ন উঠেছে, এটা কি কৌশলগত বাস্তববাদ নাকি আদর্শিক অবস্থানেরও পরিবর্তন? তরুণদের কাঁধে ভর করে যে রাজনৈতিক শক্তির উত্থান, তারা কি আজ নিজেদের অবস্থান বদলাচ্ছে কিনা? তরুণ ভোটাররা প্রতারিত বোধ করছেন কিনা? অন্যদিকে ক্ষমতায় এসে বিএনপি নেতাদের একের পর এক বক্তব্যে সমালোচনার জন্ম দিচ্ছে। তাহলে আমরা কি নতুন রাজনৈতিক সংস্কৃতিতে যাচ্ছি নাকি পুরনো জোটের রাজনীতিতেই পুনরাবৃত্তি ঘটছে? মধ্যমতি ব্যক্তি এলসি নতুন বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাতে চাই। দুজন অতিথি আছেন সবকিছু নিয়ে আলোচনা করবার জন্য। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে রয়েছি। আলোচনার বিষয় আজকে আমরা ঠিক করেছি নতুন জোট, ভোট সঙ্গী থেকে জোট সঙ্গী। যারা আছেন আমাদের সঙ্গে আলোচনা করবার জন্য, শাম্মী আক্তার আছেন সহসম্পাদক এবং সাবেক সংসদ সদস্য বিএনপি, আছেন তাহসিন রিয়াজ যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমন্ত্রণ আপনাদের দুইজনকে নতুন বাংলাদেশের আয়োজনে। আমরা তাহসিন রিয়াজ আপনাকে দিয়ে শুরু করতে চাই। নির্বাচনের আগে আপনারা বলেছিলেন জোটটি কেবল নির্বাচনী, আদর্শিক নয়। এখন সংসদের ভেতরে বাইরে যৌথভাবে কাজ করার কথা আসলেই আপনারা ভাবছেন কিনা? আজকে পত্রিকার পাতায় সংবাদে দেখলাম এমন একটি খবর। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনতে পাচ্ছেন এবং আমার সাথে আমার শ্রদ্ধার বিজ্ঞ আলোচক আছেন। দেখুন, পত্রিকায় পাতায় এটা আমিও পড়েছি। আসলে হয় কি, বাংলাদেশের জার্নালিজমের যে ডাইনামিক্স, এগুলো আসলে খুবই আনপ্রেডিক্টেবল। যেমন ধরেন আজকে সকালে আমরা যখন এই নিউজটা পড়েছি, আমরাও কিছুটা অবাক হয়েছি। আমি এটা বলছি না যে এটা একেবারে ধরেন কোনো মানে ইনভ্যালিডেট কোনো ফ্যাক্ট, আমি সেটা বলছি না। এখন উনি আসলে কার থেকে জেনেছেন সেটা আসলে আমাদের এখনো জানার সুযোগ হয়নি। আমি এই পার্টির এক্সিকিউটিভ বডির মেম্বার, কাজে কি ডিসিশন ফ্যাক্টরগুলোর সাথে আমার খুবই ওতপ্রোতভাবে আমার জড়িত থাকার সুযোগ হয় সবসময়। তো আমার কাছে মনে হয় যে ন্যারেটিভ নির্মাণের এটা একটা কৌশল, যেই পত্রিকাটা নিউজ করেছেন তার পাঠকরা বোধহয় এই ধরনের নিউজ শুনতে পছন্দ করেন, কাজে তিনি তার মনের মাধুরী মিশিয়ে এটা লিখেছেন। সেটা একরকম বাস্তবতা। আর জোটের বাস্তবতাই যেটা আসলে আমরা খুবই ফ্র্যাঙ্কলি আপনাদেরকে বলেছি। দেখেন, এখানে লুকোচুরির তো আসলে কিছু নেই। আমরা যখন জোট করেছি আমরা তো আসলে একেবারে আপনারা দেখেছেন, আপনারাই আমাদেরকে সর্বোচ্চ রকম কভারেজ দিয়ে এটা মানুষের কাছে পৌঁছেছেন। কাজেই দেখেন, এটা যখন কৌশলগত যে অবস্থান, আমরা যেটা বলেছি যে এটা একটা ইলেকটোরাল সমঝোতা, তো এই সমঝোতা থেকে যদি আমরা এটাকে একটা কৌশলগত জোটে রূপান্তর করি, সেটাও কিন্তু আসলে লুকোচুরি করে আমরা করবো না। কাজেই এটা আপনাদেরকে পত্রিকা মারফত জানতে হবে না, যেহেতু আমরা একটা মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি এবং আপনারা দেখেছেন মাত্র 30টা আসন দিয়ে আমরা অলমোস্ট 3 আমরা মানুষের ম্যান্ডেট আমরা পেয়েছি, হিউজ। তো আমরা অবভিয়াসলি আমরা আপনাদেরকে একেবারে বলে কয়ে আমরা একেবারে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে এই জানাতে কিন্তু আপনি তো বললেন যে খবরটা যে একদম ভ্যালিড নয় তাও না, তার মানে খবরের সত্যতা তো রয়েছে। আমি বলি এই পুরোটাই উড়ো খবর। দেখেন, আপনি যখন ইন্ট্রোডাকশনটা দিচ্ছিলেন, ইন্ট্রোডাকশনে কিছু কিউ আছে কিন্তু। দেখেন, আমরা এই জোট করার ক্ষেত্রে, আমরা যখন জোটটা করেছি, জোট করার ক্ষেত্রে কিন্তু আমরা একটা ব্যাপার খুবই বোল্ডলি স্পষ্টতভাবে আমরা একটা কথা বলেছি, সেটা হচ্ছে যে এই জোটের অন্যতম একটা কার্যক্রম বা অন্যতম একটা উদ্দেশ্য হবে জুলাই সনদকে বাস্তবায়নের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করা এবং এই প্রক্রিয়াটার সাথে থাকা। এখন দেখেন, এই জোটের হয়তো প্রয়োজনীয়তাই মানে ফুরিয়ে যেত যদি আমরা দেখতাম যে একেবারে 2/3 মেজরিটি পেয়ে বিএনপি যখন সরকার গঠন করলেন, তারেক রহমান
যখন প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ করলেন, এটার সাথে সাথে যদি তারা সংবিধান সংস্কার যে পরিষদের শপথটাও পড়ে নিতেন, আমরা যদি দেখতাম যে না, তারা জুলাই সনদকে নিয়ে কোনো ধরনের তালবাহানা করছেন না, বা জুলাই সনদের যেই এগ্রিমেন্ট তারা একেবারে ওই পজিশনে বসে থেকে এটাকে সাথে থেকে যারা এটাকে ভ্যালিডেট করেছে ওই সময়গুলোতে তো আগে থেকেও ছিল ছিল। আমার নোট অফ ডিসেন্ট নিয়ে তো কোনো প্রবলেম নাই। প্রবলেমটা হচ্ছে দেখেন প্রক্রিয়াটাকে এগ্রি করা। দেখেন নোট অফ ডিসেন্ট আগে ছিল, রাইট? আপনার মানে প্রশ্নটাতেই যদি ধরে বলি, তাহলে আপনাকে যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে, এটা কি আগে ছিল না? এটাও তো আগেও ছিল। কাজে দেখেন আপনি নোট অফ ডিসেন্ট তো স্ট্যাটিক রেখেও ওই শপথ নিতে পারতেন, ধরে নেই আপনার তর্কি যুক্ততর্কি ধরে নেই, সেটাও তো আপনি নিতে পারতেন, কিন্তু সেটাও নেন নেই। কাজে দেখেন আমরা এই জন্য বলেছি, কাজে আমার কাছে মনে হয়েছে যে ওভারঅল রাজনৈতিক পরিস্থিতি এই জায়গাটাকে ইন্ডিকেট করছে যে সামনে হয়তো সংস্কারকে কেন্দ্র করে আরো একটা বড় ঐক্য প্রতিষ্ঠিত হবে, এবং এই ঐক্য বাংলাদেশের মানে সংস্কারকামী সকল সংগঠন এই ঐক্যের সাথে তারা যোগ দিবেন, আরো বড় পরিসরে তারা যোগ দিবেন। কাজেই মানে আমি এটাকে ওই যে আমি বললাম না, মানে ব্যাপারটা যেভাবে করে এসছে যে একেবারে এনসিপি জামাত জোট হয়ে যাচ্ছে, ইটস নট দ্যাট। বরং আমি আরেকটু বৃহৎ পর্যায়ে এটাকে নিয়ে গিয়ে বলতে চাই যে দেখেন সংস্কারকে যারা এগ্রি করে, আপনি দেখেন পুরো সংস্কার কমিশনের যে লম্বা সময়ের আলোচনা, প্রায় 8 থেকে 9 মাসের আলোচনা, এই 8 থেকে 9 মাসের আলোচনাটা প্রত্যেকটা পার্টকে বিএনপি সাবস্ক্রাইব করেছে কিনা? করেছে। কিন্তু সেখানে সালাউদ্দিন ভাইয়ের 15ই অক্টোবর অথবা আগস্ট, আমি যদি ভুল করি, আপনি দেখবেন তার একটা খুব মানে সিগনিফিকেন্ট এন্ড রিমার্কেবল একটা স্পিচ আছে। উনি ওখানে বক্তব্যে তিনি নিজে কিভাবে এই গণভোট ভ্যালিডেট, কিভাবে 142-কে টাচ না করেও এই গণভোট করার সুযোগ আছে, এবং এই গণভোট কিভাবে আপনার কনস্টিটিউশনাল যে মানে যে জটিলতাগুলো আছে এগুলোর মারপ্যাচে এই গণভোট পড়ে না, এবং কিভাবে করে আপনি সংসদে এই মানে আমরা বলেছি এটা একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার হবে, ডুয়েল রোল প্লে করবে তারা, এই সব কিছুকে কিভাবে মানে ন্যায্যতার ভিত্তিতে এগুলোকে এগিয়ে নেওয়া যায়, এই বক্তব্য আমরা দেই নাই। সালাউদ্দিন ভাইয়ের মানে এই বাংলাদেশে তিনি সংসদ সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন, এবং সংবিধান নিয়ে তার যথেষ্ট বোঝাপড়া আছে। আমরা তো আসলে নতুন মানুষ, তার মতন একজন ব্যক্তি এটাকে কিন্তু লেজিটিমাইজ করেছেন, ওই বক্তব্যটা এখনো আছে, এবং তার স্পষ্ট বক্তব্য আছে। তিনি বলেছেন যে কোন রকম সংবিধানের 142-কে টাচ না করেও, যেহেতু সংবিধান গণভোট করা যাবে না এই কথা বলে নাই, কাজেই গণভোট করা যাবে, এটা ভ্যালিডেশন আছে। কাজেই দেখেন এই সব কিছু বলে আপনি ঠিক নির্বাচনটার পর দিন যদি আপনি সকালবেলা ঘুম থেকে উঠে বলেন যে দেখেন গণভোটটা আমরা মানি না, বা আপনি যদি ঘুম থেকে উঠে বলেন যে আমি সংসদ কমিশন শপথ নিব না, এটা তফসিলে কোথায় আছে? ভাই তফসিলে নির্বাচনটা কোথায় ছিল? তফসিলে ইন্টারিম গভর্নমেন্টটা কোথায় ছিল? তফসিলে বিপ্লবটা কোথায় ছিল? গণভুত্থানটা কোথায় ছিল? আপনি আমাকে বলেন ছিল না তো কোথাও। এই যে আপনার এই স্বৈরাচার পতন আন্দোলনের পর যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো, এই তত্ত্বাবধায়ক সরকার আগে এসছে নাকি সংসদ আগে বসছে? তা এই কোশ্চেনগুলো খুবই মানে ফ্যাকচুয়াল কোশ্চেন, কিন্তু অনেকগুলো প্রশ্ন, হ্যাঁ, অনেকগুলো প্রশ্ন দিয়েই আসলে আমাদেরকে এগোতে হবে। জি, এই জায়গা থেকে বেশ কিছু প্রশ্ন আসলো। শাম্মী আক্তার, আপনার কাছেই জানবো, আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ। প্রথমত যেই শিরোনামটির কথা বলছেন, শিরোনামটি একদম উড়িয়ে দিতে পারছি না, কারণ তাহসিন রিয়াজও বললেন যে এই খবরটা একেবারে যে ভ্যালিড নয় সেটাও তিনি অস্বীকার করছেন না। সেক্ষেত্রে এনসিপি জামায়াত যদি জোট হয় সেটা বিএনপির জন্য কেমন হবে? মানে একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে এই জোটকে আপনারা কিভাবে দেখবেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, তাহসিন রিয়াজ করেছেন নোট অফ ডিসেন্ট নিয়েই শপথ করা যেত, কেন করলো না বিএনপি? ধন্যবাদ আপনাকে, আপনার যারা দর্শক আছেন সবাইকে শুভেচ্ছা। এখানে এনসিপি নেতা আছেন, অনেক কথা বলেছেন। আমি প্রথমেই বিএনপির এই বিজয়ে বাংলাদেশের মানুষ যে বিএনপির উপরে যে আস্থাটা রেখেছেন তার জন্য বাংলাদেশের গণমানুষকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, অনেক ধন্যবাদ জানাই। এবং আমরা যেটা করেছি, আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, কিন্তু আপনাকে তো নির্বাচনটা যে করেছেন, আপনি যে ওথ নিবেন সেই ওথটা তো আপনাকে সংবিধানের আলোকেই নিতে হবে। আমি অনেক বিজ্ঞজনের কথা শুনেছি, আমি আপনার স্বাধীন মালিক কথা বলছিলেন, ওনার কথা শুনছিলাম, আমি ব্যারিস্টার তানিয়া আমির কথা শুনেছি। আপনি যখন সংবিধানের আলোকে আপনি ওথ নেবেন, আবার একটু পরে আপনি যখন কি বলে আপনার সংস্কার কমিশনের আন্ডারে যে ওথটার কথা ওরা বলছে জুলাই সনদের জন্য, সেটা নেবেন, তাইলে প্রথম যে ওথটা নিলেন ওইটা কিন্তু আপনার থাকলো না, আপনার ওটা বাতিল হয়ে যাবে, আপনার সংসদ সদস্য পদ আর থাকবে না। তো কন্ট্রাডিক্টরি জিনিস তো বিএনপি করতে পারে না। নির্বাচন নিয়ে
কিন্তু এই বা প্রক্রিয়া সম্পর্কে সংবিধান নিয়ে বিএনপি আগে থেকে অবগত ছিল না? বিএনপি অবগত ছিল কি ছিল না সেই প্রশ্নের চেয়েও বড় প্রশ্ন হচ্ছে যে বিএনপি তো ছেলে খেলা করতে পারে না, বিএনপি তো গুপ্ত রাজনীতি করেনি। গত 17 বছরে বিএনপি নিজের পরিচয়ে রাজনীতি করেছে। আমার অসংখ্য যোদ্ধাকে আমি হারিয়েছি যারা গুম হয়েছেন, অসংখ্য যোদ্ধা তার চোখ নাই, অসংখ্য যোদ্ধা যার হাত নাই পা নাই, অসংখ্য মানুষ কাঁদছে, হাসপাতালে কাতরাচ্ছে। তো লক্ষ লক্ষ মানুষ যারা গত 17 বছরে এই নির্যাতনের শিকার হয়েছে তারা কেউ নিজের পরিচয় গোপন করে রাজনীতি করেনি। আমরা কারো আঁচলের তলায় লুকিয়ে থেকে রাজনীতি করিনি। আমাদের নিজস্ব পরিচয় ছিল জাতীয়তাবাদের পরিচয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী হিসাবে আমরা আমাদের রাজনীতি করেছি। সুতরাং আমরা মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি, একটা সংবিধান রচিত হয়েছে মুক্তিযুদ্ধের পরে, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে রাজনীতি করার কোনো সুযোগ তো আমাদের নাই। কিন্তু এই পুরো বিষয়গুলো তো বিএনপি আগে থেকে জানতো। বিএনপি জানতো কি জানতো না এটার চেয়ে বড় প্রশ্ন। নির্বাচন হয়েছে, বিএনপি সংবিধানের আলোকে শপথ নিয়েছে। এখন বিএনপি সেই শপথ নেওয়ার পরে আরেকটা শপথ নিলে তার তো এমপিসিপি থাকছে না। তাহলে এই বিএনপি কি পাগলামি করবে নাকি? বিএনপি তো পাগলামি ছিল রাজনীতি কিনা? করছে না। বিএনপি বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফেরত নেবার, মানে ভোটাধিকারটা রিস্টোর করবার যে আন্দোলন করেছে, সেই ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তো তার মালিকানা ফেরত পেয়েছে। তো বিএনপি কি এখন পাগলামি করবে? বিএনপি কোথায় কিভাবে এটা আমি স্বাধীন মালিক উনি কথা বলেছেন যে সংবিধানের আলোকে যে ওতটা হলো এটা নেয়ার পরে যদি আবার গণপরিষদের এই যে বিরোধী দলের কোনো সংসদ সদস্য নাই না, এটা বলেছে যে জামাতের সংসদ সদস্য পদ নাই, সবাই তাহলে বাতিল হয়ে গেছে, মানে বাতিল হয়ে যাওয়ার কথা। 80 জন মানে সংসদ ওদের কথা যদি সত্য হয়, মানে এরা তো মানে আইনজ্ঞ তাই না, এরা সংবিধান নিয়ে বা আইন নিয়ে ব্যাপক পড়াশোনা করে বা এটা প্র্যাকটিস করে, তাদের কথাগুলো আমি শুনেছি। যদি হয় তাহলে এটাই হবার কথা। বিএনপি তো সে ছেলে খেলা খেলতে পারে না। বিএনপি একটা অভিজ্ঞ রাজনৈতিক দল, বিএনপি এদেশের মানুষের গণমানুষের দল। সুতরাং বিএনপি মানুষের ভোট নিয়ে, বিএনপি মানুষের রাষ্ট্রের যে মালিকানা, সেই মালিকানা নিয়ে বিএনপি তো ছিনিমিনি খেলতে পারে না। বিএনপি যথার্থই করেছে। সংবিধানের জুলাই সনদে যদি সাইন করা হতো তার প্রতিকৃতিতে যেই অবস্থায় যেত, তাহলে সেটা কি সাধারণ জনগণের সাথে ছিনিমিনি খেলা হতো? কোনটা মানে বিএনপি যদি শপথ নিত, নোট অফ ডিসেন্ট দিয়েও যদি ভাই, আপনার তো এমপিসিপি থাকছে না, আপনি বুঝতেছেন না বিষয়টা। আপনি তো আপনার মানে আপনি এখানে ওত নিচ্ছেন আবার ওইখানে ওত নিচ্ছেন, এটা কি পাগলামি? এটা সংবিধানে কোথায় পাগলামি না? এটা তো পাগলামি না। সংবিধানে তো বলেনি যে আপনি এই দুইটা, সংবিধান আপনাকে বলেনি যে জুলাই সনদ আপনি করবেন। এটা মানে এই গণঅভ্যুত্থানের পরে সকল হ্যাঁ নাই, এবং এই প্রশ্নগুলোতে গেলে পরে দেখা যাবে যে অনেক জটিলতা তৈরি হয়েছে। এবং আমি দুইটা রেফারেন্স দিয়েছি, ব্যারিস্টার তানিয়া আমির রেফারেন্স দিয়েছি, স্বাধীন মালিকের রেফারেন্স দিয়েছি, যারা কথা বলেছেন এই বিষয়ে। আমি ভাই আইনজ্ঞ নই, সুতরাং দুইজন আইনজ্ঞ রেফারেন্স আমি দিয়েছি। সুতরাং এইটা তো ভবিষ্যৎ এই জটিলতা কোথায় নিয়ে যাবে আমাদেরকে সেটা দেখার জন্য তো মানে আরো অপেক্ষা করতে হবে আমাদেরকে। আপনি মানে আপনার একটা শপথ নিলেন, আপনি কি এটা কি পাগলামি? আপনি নিজে বুঝতেছেন না যে আপনি কয়বার শপথ নেবেন? আপনি সংবিধানে এটা পাশ করতে পারেন, এই আইনটা জুলাই সনদটা আপনি সংবিধানে আপনি মানে করতে পারেন যে আইন হিসেবে এটাকে আপনি পাশ করতে পারেন। আর এটা মেজরিটি যদি সকল সংসদ সদস্য যদি একমত হয়ে সেটাকে পাশ করেন, সেটা আইন হিসেবে পরিগণিত হবে। কিন্তু আপনি পাগলামি করতে পারেন না। আপনি এটা টাইমে দুইটা শপথ কিভাবে নেবেন? এটা কি পাগলামি নাকি? জি, ধন্যবাদ আপনাকে। একটা সংযুক্ত প্রশ্ন ছিল, ছোট করে উত্তর নিব। এনসিপি এবং জামায়াতের যদি জোট হয়, রাজনৈতিক জোট হয়, আগে তারা বলেছেন তারা ভোটের জোট করছে, রাজনৈতিক জোট হলে এটা বিএনপির জন্য কেমন হবে? দেখুন, আমি প্রথমেই বলেছি যে বিএনপি গুপ্ত রাজনীতি করেনি, বিএনপি নিজের পরিচয়ে রাজনীতি করেছে। আমরা জানি কে কোথায় আমি বলি, আমি শেষ করি। আমরা জানি কে কোথায় রাজনীতি করেছেন, কে কোথায় নিজের পরিচয় দিয়ে করেছেন, কে কোথায় নিজের পরিচয় গোপন রেখে করেছেন। আমরা সবকিছুই জানি, সকল কিছু জেনে বুঝেই আমরা তো ভাই কি বলে আপনার আন্দোলন সংগ্রাম করে আমরা এই জায়গাটায় এসেছি। আমরা তো ফুল বিছানো পথে এই জায়গায় আসিনি, খুব মসৃণ পথ তো আমাদের ছিল না। আমাদের মানে কষ্ট করতে হয়েছে। আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তো উনি তো চিকিৎসাটা পাননি, প্রপার চিকিৎসা পেলে হয়তো মানে আল্লাহ তাআলা হয়তো আরো অনেক দিন ওনাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারতেন। আমাদের নেতা তারেক রহমান, যিনি আজকের প্রধানমন্ত্রী, দেখুন আমি জামায়াতের কথা বলেন আর যে কথাই বলেন বা এনসিপির কথাই বলেন, কারা পরিচয় গোপন করে রাজনীতি করেছে এটা আপনিও জানেন, আমিও জানি, মানুষও জানে। ঠিক আছে, নাম বলে দেওয়ার তো দরকার নাই, এটা তো মানুষ জানে, সবাই জানে। সবাই মানে আপনি মানুষকে তো বোকা ভাববেন না। বাংলাদেশের মানুষ অনেক সচেতন, বাংলাদেশের মানুষ যথার্থ সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের মানুষ কখনো আপনি দেখবেন যে ভুল করে না, সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমাদের যে ইশতেহার আমরা দিয়েছি, আমরা যে 31 দফা দিয়েছি, বাংলাদেশের মানুষ আমাদের পক্ষে রায় দিয়েছে, বাংলাদেশের মানুষ আমাদেরকে আস্থায় নিয়েছে। আপনি এটাকে ইগনোর করার কোনো সুযোগ নাই তো। ধন্যবাদ আপনাকে। তাহসিন রিয়াজ, গুপ্ত রাজনীতি, পরিচয় গোপন,
এবং এই বাকি সবগুলো বিষয় নিয়ে আসলে আপনার সাথে কথা বলতে চাই। মানে আপনার কি মনে হয় জামায়াতের রাজনীতি, এনসিপির রাজনীতি, একটা তো আসলে একরকমের জোটের সঙ্গী আপনারা ছিলেন বলেছিলেন ভোটের, এখন আবার সমীকরণ পাল্টে যাচ্ছে, কথাগুলো মিলে যাচ্ছে কিনা? দেখেন আমি মানে উইথ অল ডিউ রেসপেক্ট আমি একটু বলি, মানে আপুকে আমি যথেষ্ট সম্মান করি, কিন্তু দেখেন আমরা একটা সময় আমরা দেখতাম যে আপনি শুনছেন না খ্যাচকাটা গল্প, না আপনাকে যাই লিখতে দেওয়া হয় আমরা ওই একটা সময় গিয়ে যে গরুর 4টা পা আছে 2টা চোখ আছে আমরা ওই গল্পে ঢুকে যেতাম আর কি। দেখেন আপনি 4টা-5টা প্রশ্ন করছেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তরে গিয়ে আপু বলছে যে আমরা গুপ্ত রাজনীতি করছি, অমুক গুপ্ত রাজনীতি করছে, তমুক গুপ্ত রাজনীতি করছে, তমুক গুপ্ত রাজনীতি করছে, তমুক গুপ্ত রাজনীতি করছে। এর বাহিরে আসলে ফ্যাকচুয়াল কোনো অ্যান্সার আপনিও পান নাই, আমিও আনফরচুনেটলি পাইনি। আমি যখন স্পেসিফিক জিজ্ঞেস করছি আপু বলছে ভাই আমি আইনজ্ঞ নাই। এখন দেখেন আপনি আইনজ্ঞ না হতে পারেন, আমি তো রেফারেন্স দিয়েছি, আমি অনেকগুলো কথা বলেছি, এবার আপনি এইভাবে বলতে পারেন না যে আমি এক কথা বলেছি বা আমি গরুর রচনা লিখেছি। আপনি হয়তো অনেক বেশি পড়াশোনা করেছেন, আমিও ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে অনার্স করেছি, মাস্টার্স করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। আপনি কি মনে করেছেন যে আমি পড়াশোনা না করে এই জায়গায় এসেছি? না সেটা মনে করার তো কোনো কারণ নেই, আপনি এটা মনে করেন না। কাজে আপনি এখানে গরুর রচনা উদাহরণ দিয়ে না, আমি আমার সকল প্রশ্নের উত্তর দিয়েছি। আমি এটা বলেছি যে আমরা এই পরিচয় গোপন করে রাজনীতি করিনি, আমরা ফুল বিছানো পথে আসি নাই, একটা খুব মসৃণ পথে আমরা এই জায়গায় আসি নাই। সময় বাড়াই দিন, আপু বলুক, শেষ করুক, সমস্যা নেই। না আপনি সবাই তাহলে আমার কথার মাঝখানে যদি ইন্টারফেয়ার করেন আপনি উত্তরটা পাবেন না আনফরচুনেটলি, কারণ হয় কি দর্শক তো শুনে আমাদের। দেখেন মানে কেন এই কথাটা বললাম, আমি যখন জিজ্ঞেস করলাম যে শাহদিন মালিক বা আরেকজনের রেফারেন্স উনি ছিলেন কি বলেছেন, সংবিধানের কোন রেফারেন্সটাকে উনি কোট করেছেন, ব্যক্তি তো রেফারেন্স হইতে পারে না, ব্যক্তির দেওয়া রেফারেন্সকে আমি রেফারেন্স করতে পারি সেই রেফারেন্সকে বলার মাধ্যমে। ধরুন আমি বলতে পারি যে 142 আমার মানে গণভোটের একটা লিমিটেশনের বাইরে গিয়ে আমি কিভাবে গণভোট করতে পারি, সেখানে স্বাধীন মালিক কি বলছেন। এখন দেখেন আপু বারবার ব্যক্তি রেফারেন্স দিচ্ছেন, আমি যখন প্রশ্ন করছি ওই ব্যক্তিটা আসলে কি বলছেন সেটা আপু বলতেছেন না আনফরচুনেটলি। আমি তো বললাম যে উনি বলেছেন যে সংবিধানের আলোকে আপনি যখন শপথ নিলেন, আবার গণপরিষদের আন্ডারে যখন আপনি শপথ নেবেন, আপনি 2টা শপথ নিচ্ছেন, তখন আপনার প্রথম শপথটা মানে আপনার এখানে না, আপনার এমপিসি থাকবে না। উনি এটাই বলেছেন, যে বক্তব্যটা দিয়েছেন এটা কিন্তু ব্যক্তিগত না, মানে শাম্মী আক্তার যে রেফারেন্সটা চাচ্ছেন ওটা কিন্তু একটা সংবিধান অনুযায়ী রেফারেন্সটা। আমি তো কোনো কিছু কিন্তু ডিসএগ্রি করছি না, আমি সব মানে প্রবলেমটা কোথায় জানেন, প্রবলেমটা হচ্ছে যে আপু বারবার হচ্ছে আমাকে কাউন্টার করতেছেন, আমাকে বলতে দিতেছেন না আনফরচুনেটলি। আচ্ছা আমি আপনার কথা বিস্তারিত শুনি, আমি একটা বিরতি নিয়ে এসে আমি একটু সময় দিন তাহলে। দর্শক নতুন বাংলাদেশ দেখছেন, একটা ছোট্ট বিরতির পর এসে আমরা এই আলোচনায় ফিরবো, সঙ্গে থাকুন। দেখছেন নতুন বাংলাদেশ দর্শক, আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি আলোচনার জন্য। আজকে দুজন অতিথি আছেন শাম্মী আক্তার, সেই সাথে আছেন তাহসিন রিয়াজ। কথা চলছিল বিষয় আজকে ঠিক করেছিলাম আলোচনায় নতুন জোট, ভোট সঙ্গী থেকে জোট সঙ্গী, যদিও আলোচনার মোড় অন্যদিকে। তাহসিন রিয়াজ আপনি কিছু প্রশ্নের উত্তর দিতে চেয়েছেন। জি দেখেন আমি মানে মূলত যেই জায়গায় জটিলতাটা এখন তৈরি হয়েছে, নির্বাচনের পর সবচেয়ে বড় সংকটটা আসলে এই জায়গাটাতেই হওয়ার কথা ছিল। আপনি দেখবেন যে আপনাদের আলোচনাগুলোতে এসেও আমরা এক সময়ের 4 দলীয় ঐক্য জোটের যে রূপরেখার কথা আমরা বলি আর কি, সেই সময় কিন্তু আসলে জনগণ ভিট্রেড হয়েছিল এবং এই ধরনের ক্রাইসিসের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছিল। এই ক্রাইসিসে যাতে করে আমাদের যেতে না হয়, ওজন্যই কিন্তু আমরা আসলে রেফারেন্ডামকে আমরা বলেছিলাম যে রেফারেন্ডামটা হোক। এবং দেখেন আপনি ঐক্যমত্য কমিশনের আলোচনাটাকে যদি আপনি রিকল করতে পারেন, ডেফিনেটলি আপনার মনে থাকার কথা, ঐক্যমত্য কমিশনে কিন্তু সকল দল একেবারে একমত হয় আপনার এই ব্যাপারে, কিন্তু তারা একটা এগ্রিমেন্টে সাইন করেছে। আমি যদি আপনাকে একেবারে কোট করে বলি, আপনি দেখবেন জুলাই সনদের যে এগ্রিমেন্টে আপনার 9 অনুচ্ছেদ, যেটা 9 অনুচ্ছেদে একেবারে স্পষ্টভাবে লেখা আছে নির্বাচিত প্রতিনিধিগণ সংসদ সদস্য শপথের পর তারা আরো একটা অতিরিক্ত শপথ গ্রহণ করবেন, যেটা কিনা এই আদেশের তফসিল 2 মোতাবেক হবে। কাজে দেখেন এখানে কোনো ধরনের মানে আর্গুমেন্টেটিভ ক্রাইসিস নাই, এখানে কোনো ধরনের এমন কোনো আইনি জটিলতা নাই যে আইনি জটিলতার যেই জটিলতা বা যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে আপনার একেবারে আপনি ইনভ্যালিডেড হয়ে যাবেন বা আপনার সংসদ সদস্য পদ ইনভ্যালিডেড হয়ে যাবে। যদি ইনভ্যালিডেড হয়ে যেত, আপনি খেয়াল করে দেখেন, আমি আপাকে যথেষ্ট শ্রদ্ধা করি, আপা লম্বা সময় ধরে বাংলাদেশের রাজনীতি করছেন এবং আমাদের যথেষ্ট সিনিয়র, কিন্তু দেখেন আপা যে যুক্তিটা দিচ্ছেন যে তারা যদি ডুয়েল যে ওথ, এই আরেকটা ওথ যদি সংবিধান সংস্কার পরিষদ হিসাবে নিতেন, তাহলে তাদের আগের ওটটা, দ্যাট মিন্স পার্লামেন্ট মেম্বার হিসাবে তারা যে নির্বাচিত হয়েছেন সেটা ইনভ্যালিড হয়ে যেত। এটা কমপ্লিটলি আমার কাছে মনে হচ্ছে যে এইটা আর্গুমেন্টেটিভ, কিন্তু সেটা তো লেখা মানে যে আমি আপনাকে একটু বলি, যেমন দেখেন আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, তাহলে আপনি যদি আপনার এই যুক্তির উপর যদি আমরা দাঁড়াই, তাহলে বাংলাদেশে কিন্তু এখন 76টা পার্লামেন্টেরিয়ান নাই, 76 জন পার্লামেন্টেরিয়ান অলরেডি ইনভ্যালিড হয়ে গেছে। কিন্তু আপনি কি কোথাও কোনো সারফেসে আইন আদালত কোনো পাড়ায় বিএনপির অভ্যন্তরীণ পাড়া থেকে শুরু করে উত্তর দক্ষিণ যত বাংলাদেশের
মানে ক্ষমতার ভর কেন্দ্র আছে, কোন জায়গায় কি এই আলোচনাটা আপনি শুনেছেন? শুনেন নাই তো। আপনি কি আপনার টকশোতে আলোচনা কখন করেন নাই তো। কাজে দেখেন, আমার কাছে মনে হচ্ছে যে এটা সঠিক যুক্তি না যে আরেকটা ওত নিলে আপনার এটা ইনভ্যালিড হয়ে যাবে। দুইটাই কিন্তু ম্যান্ডেট, আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। রেফারেন্ডাম এটা খুবই সিভিয়ার একটা ম্যান্ডেট, যেমনটা আপনার একজন পার্লামেন্টারি হিসাবে আপনাকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে। এবং এটা কেন গুরুত্বপূর্ণ জানেন? কারণ এটা জনগণের ভোট দ্বারা তারা নির্বাচিত। কিন্তু আপনি দেখবেন সকল ফরম্যাট থেকে একজন নির্বাচিত সংসদ সদস্যকে আলাদা করে ট্রিটেড হয়, কিন্তু সে ইট ইজ বিকজ অফ ওয়াই, কারণ সাধারণ মানুষ থেকে ভোট দিয়ে জিতিয়ে এনেছে। সংসদে পাশ করে সংবিধানের অংশ করেই তারপরে নিতে হবে, তাই নিতে হবে। কিন্তু আপনার ওটা নিয়ে সমস্যাটা কোথায় হচ্ছিল? ওত নিলে তো কোনো সমস্যা হচ্ছিল না। এবং আপনি দেখেন, মানে নিয়ম অনুযায়ী সংসদে পাশ করে বৈধতা না নিলে ওত আগের ওত বাতিল হয়ে যাবে, সেই জায়গাটাতে যেমন খুবই সুন্দর যুক্তি, খুবই সুন্দর যুক্তি। আপনার প্রশ্নটাই আমি আবার করি, যে এই কথা কি বিএনপি জানতো না? এই উত্তরটা তো আপনি দিচ্ছেন, তাহলে এই প্রশ্নটা আপনি তো আবার আমাদেরকে করেছেন, আপাকে করেছেন, যেটা কি বিএনপি জানতো না? যেমন আপা বারবার বলছেন যে বিএনপি কি পাগলামি করতে পারে? এত বড় একটা দল পাগলামি করতে পারে না। আচ্ছা, তাহলে এখন কি ব্যাপারটা এরকম যে এতদিন ধরে পাগলামি করছিল, ঠিক যেই মুহূর্তে তারা নির্বাচিত হলেন তাদের পাগলামিটা বন্ধ হয়ে গেল বা তারা সুস্থ হয়ে উঠলেন? ব্যাপারটা তো এরকম না। কারণ ঠিক নির্বাচনের আগ দিন পর্যন্ত আপনি দেখেন তারেক রহমানের আপনি উন্মুক্ত জনসভায় এই বক্তব্য শুনেন নাই? তিনি কি বলেছেন? গণভোটে হ্যাঁ দিতে হবে। এবং শুধু তাই না, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য আছে। সালাউদ্দিন ভাইয়ের তো একেবারে আমি আপনাকে বললাম 5 অক্টোবর, এখনো আপনি যান, জাস্ট গুগল করেন, সার্চ করেন, আপনি একদম ক্লিয়ার স্পিচ পাবেন। এবং উনি এটার যথার্থতা যাচাই করে, আপনি স্বাধীন মালিকের থেকে শোনেন, স্বাধীন মালিক ভাইকে আমি যথেষ্ট রেসপেক্ট করেই বলি। বাংলাদেশের পার্লামেন্টেরিয়ান হিসাবে সালাউদ্দিন ভাইদের যে অবস্থান এবং তারা যেভাবে করে পার্লামেন্টকে দেখছেন, সংবিধানকে তারা যেভাবে করে জানেন, তার বক্তব্যের উপর আপনি দাঁড়ায় আপনি প্রশ্ন করেন। আমাকে আমার বক্তব্য শোনার দরকার নাই। সালাউদ্দিন ভাই এই গণভোট কেন 142 কে টাচ না করেও, দেখেন খেয়াল করেন, 142 কিন্তু এটা কিন্তু চ্যালেঞ্জ ছিল যখন মানে পঞ্চদশ সংবিধান সংশোধিত হয়। শেষ করে দিচ্ছি, এটা কিন্তু হাসিনা তার গভর্নমেন্ট পার্লামেন্ট থেকে কিন্তু ইনভ্যালিডেট হয়ে গিয়েছিল। এবং 2024 সালে বদিউল আলম মজুমদার স্যার সহ আরো 5 জন মিলে এটা হাইকোর্টে রিট করে এবং হাইকোর্ট এটাকে আবার পুনর্বহাল করে, অর্থাৎ পঞ্চদশ সংশোধনীকে বাতিল করার মাধ্যমে 142 এর যে গণভোট, এই গণভোটটা আবার রিস্টোর হয়েছে সংবিধানে। সমস্যা নাই, আপনি তো 142 এর গণভোটটা করেন নাই, এটা আপনাকে বুঝতে হবে। সালাউদ্দিন ভাই এই আর্গুমেন্টেই কিন্তু ওইখানে দিয়েছে। আপনাকে কি সংবিধান কোথাও বলেছে আপনি গণভোট করতে পারবেন না 142 বাইরে? কোথাও তো বলে নাই। যখন সংবিধান আপনাকে কোথাও বলে নাই যে আপনি গণভোট করতে পারবেন না, ইট মিনস আপনি গণভোট করতে পারবেন। আর যখন আপনি গণভোট করবেন, আপনাকে বুঝতে হবে আপনি যখন একটা ডকুমেন্টে সাইন করেছেন, এটা তো ছেলে খেলা না। আপা যে কথাটা বলছেন বিএনপি কি ছেলে খেলা করবে, আমি রাদার এই কথাটা বলি, বিএনপি সাইন করে কি এখন ছেলে খেলা করছে? তার তো ছেলে খেলা করার সুযোগ নাই। লাস্ট পয়েন্ট আমি আপনাকে বলি, দেখেন এই গণভোটের মাধ্যমে যে জুলাই সনদকে আপনি মানে অ্যাক্সেস দিয়েছেন আপনার সংসদে, এই অ্যাক্সেসটা কিন্তু লেজিটিমেটেড ওয়েতেই কিন্তু এটা হয়ে আসতে পারতো। শুধুমাত্র আমরা কিছু অযথা জটিলতা তৈরি করলাম, এবং অযথা জটিলতা তৈরি করে আমি যে আমার এজেন্সি, আমি যে আমার বক্তব্য এতদিন ধরে দিয়েছি, আমার নেতা কর্মীরা যে বক্তব্য দিচ্ছি, ইভেনচুয়ালি তারেক রহমান যে বক্তব্যটা জনসম্মুখে দিলেন, এই বক্তব্যটাকে পর্যন্ত আমরা ইনভ্যালিডেট করলাম। এখানে আমার কাছে স্বাধীন মালিক বা অন্য কেউ মুখ্য হবে না, আমার কাছে বরং এটা বেশি মুখ্য হবে যেখানে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, আপনি দেখেন এত বড় হিস্ট্রি বাংলাদেশের ইতিহাসে আপনি খুঁজে পাবেন না, সকল পক্ষের রাজনৈতিক দল কিন্তু ঐকমত্য কমিশনে এটার ব্যাপারে এগ্রি করে কিন্তু এই জায়গাটাতে আমরা সাইন করেছি। রিয়াজ, ধন্যবাদ আপনাকে। শাকিল আক্তার, আপনি একই বিষয় নিয়ে কথা বলতে চান নাকি নতুন কোনো প্রশ্ন করব? আমি ওকে জিনিসটা আবার রিপিট করতে চাই এই জন্য যে আমি যেটা বলেছি, আপনার যে ইলেকশনটা হয়েছে এটা তো এমপিদের জন্য হয়েছে না, যে মানে সব মানে এমপি নির্বাচিত হবে, ঠিক আছে? এটা তো গণপরিষদে কে মানে নির্বাচিত হবে, এই ইলেকশনটা তো হয়নি। তার মানে এটা হচ্ছে সংসদে সংযুক্ত নাই, তার মানে হচ্ছে এটাকে আপনাকে সংবিধানে আপনাকে যুক্ত করতে হলে এটা সংসদে আলোচনা করতে হবে, এটা পাশ করতে হবে, তারপর এটা সংবিধানে যুক্ত হবে। যে জিনিস আপনার সংবিধানেই নাই, ও বারবার মানে আর্টিকেলের কথা বলতেছে 142 বা এটা ওটা উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছে, ওইটা বোঝারই চেষ্টা করতেছে না যে জিনিসটা আমার সংবিধানে নাই, সেই জিনিসটা সংবিধানে যুক্ত করতে হইলে আমাকে আগে সংসদে আলোচনা করতে হবে, পাশ করতে হবে, তারপর এটা সংবিধানে যুক্ত হবে। শেষ করি ভাই, আমরা কেন বুঝবো না? আমরা বুঝেই করেছি। এটা কি আমাদের সাথে ছলচাতুরি করলেন? নো, আমরা কোনো ছলচাতুরি করিনি। সাইন করলেন ভাই, তুমি কথা বলছো, আমি চুপ করে বসে রইছি। তুমি তো ধৈর্য ধরো, আমি তোমার কথা দেখো, আমি খুব ঠান্ডা মাথায়, আমি জাস্ট প্রশ্নের উত্তর দিই তাহলে হবে। আচ্ছা, আমরা একটু শুনি, আমরা কি এখন হচ্ছে আপনি যেটা আপনার আইনে নাই সেটা আপনাকে আইনে যুক্ত করতে হলে আপনাকে সংসদে আলোচনা করতে হবে। বিএনপি হ্যাঁ ভোটের কথা বলেছে, মাননীয় প্রধানমন্ত্রী হ্যাঁ ভোটে ভোট দিতে বলেছেন এই জন্য যে জিনিসটা সংবিধানে নাই সেটা সংবিধানে যুক্ত করতে হইলে এটা হ্যাঁ ভোট যদি না দেন তা সংবিধানে মানে এটা আলোচনার জায়গাটা কোথায় তৈরি হবে? হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে বলেই তো এটা
আলোচনার ক্ষেত্র তৈরি হয়েছে। আপনার হচ্ছে সংবিধান সংস্কার কমিশন নামে যে কমিশন হলো, যেখানে আলোচনা হলো, সেখানে তো নির্বাচিত কোনো প্রতিনিধি ছিলেন না, জনপ্রতিনিধি ছিলেন না। এখন এই জিনিসটা আপনার সংসদে আলোচনা হবে। সংসদে আলোচনা হওয়ার পরে তারা সকল এমপিরা যদি মনে করেন যে এটা আইন হিসাবে পাশ করা উচিত বা এটা সংবিধান আপনি তো অ্যামেন্ডমেন্ট করতে হবে। আপনি তো এমনি গণপরিষদের নামে এমনি চাইলেই তো আপনি সংবিধানে যুক্ত করে দিতে পারবেন না। সো আপনাকে এটাকে আর সংবিধানে আলোচনা করে সংবিধানে যুক্ত করতে হবে। তো সেটার জন্য সংবিধান অধিবেশন বসুক, এমপি সাহেবরা আলোচনা করুক, তারপরে সেটা যুক্ত হোক। বিএনপি এখানে ছলচাতুরি করার প্রশ্ন কোত্থেকে আসছে? আর বিএনপি অতীতে পাগলামি করেছে, এখন পাগলামি করছে না, এই প্রশ্নই আসছে কোত্থেকে? বিএনপি জেনে বুঝে, সালাউদ্দিন ভাই জেনে বুঝেই করেছেন। সালাউদ্দিন ভাই জানেন যে হচ্ছে সংবিধানে কোনো জিনিস যুক্ত করতে হলে, যেহেতু গণপরিষদের এই বিষয়টা জুলাই সনদটা সংবিধানে নাই, এটা সংযুক্ত করতে হইলে আলোচনা করে পাশ করতে হবে আইন হিসাবে, তারপরে এটা যুক্ত হবে। সবাই যদি সম্মত হয় তবেই সংবিধানে এটা যুক্ত হবে। যে বিষয়টা সংবিধানেই নেই সেটা নিয়ে আপনি কিভাবে আপনি সেখানে শপথ নেবেন? নির্বাচন অবশ্যই সংবিধানে আছে। নির্বাচন নাই মানে কি বলেন? বাংলাদেশের আপনি চাইলে শুনেন, ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে ছিল ভাই, আমি তো বললাম যে ইন্টারিম গভর্নমেন্ট সেটা কিভাবে ছিল সেটা আমি তো প্রথমেই যখন আলোচনা করতে, ধরেন আপনারা তো তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন করেছেন, ইন্টারিম তো কোনো ফরম্যাটেই ছিল না, এটা কিভাবে তৈরি হলো তাহলে? এইটা মানুষের গণ আকাঙ্ক্ষার মানে কি বলে, যখন শপথ নিয়েছিল এটা কি বিপ্লবী সরকার হিসেবে শপথ নিয়েছিল? না। তাহলে এটা নিয়ে বহু আলোচনা হয়েছে, এটা নিয়ে আমি আর কাসুন্দি ঘাটতে চাই না। অলরেডি একটা নির্বাচিত সংসদ হয়েছে, অলরেডি সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। আমরা মানে বরং অপেক্ষা করি যে তারা সংসদে কি আলোচনা করেন। এই জুলাই সনদে বিএনপিও তো স্বাক্ষর করেছে, তাই না? এই দায়িত্ব বিএনপিরও আছে। বিএনপি যেগুলো পছন্দ করেনি সেগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। যেগুলো বিএনপি পছন্দ করছে না সেগুলো যদি সকল সংসদ সদস্যরা একমত না হন সেগুলো পাস হবে না। কিন্তু সেটা দেখার জন্য তো আমাদেরকে সংসদ অধিবেশন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা এখানে চিল্লাইলে তো এটা সংবিধানে যুক্ত করতে পারবো না। তার মানে হচ্ছে এটা সংসদের ভিতরে আলোচনা হতে হবে, তারপরে পাস হতে হবে, তারপরে সংবিধানে যুক্ত হবে। তাইলে যে জিনিস এখনো পাস হয় নাই যুক্ত মানে এটা যুক্ত হবে করতে কার এটার আন্ডারে কেন সব আছে? তার মানে 12ই মার্চ পর্যন্ত তাহসিন রিয়াজ আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে, যেহেতু সংসদের প্রথম অধিবেশন সেদিন বসবে, তার মানে সেই দিনই বোঝা যাবে যে কি হতে চলেছে, তাই তো? আর এ পর্যায়ে আমরা আরেকটা বিরতিতে যেতে পারি, এসে আবার আপনার কাছে ফিরবো। দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন, আলোচনা জমেছে, আপনারা থাকুন আমাদের সঙ্গে। সোশ্যাল মিডিয়াতে আমরা সরাসরি সম্প্রচারিত হচ্ছি, চাইলে সংযুক্ত প্রশ্ন আপনারা সেখানেও রাখতে পারেন। বিরতির পর ফিরছি। আর একবার আমন্ত্রণ দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন আপনারা। অতিথি দুজনকে নিয়ে আসলে আমরা কথা বলছিলাম। প্রথম দুই পার্টি আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। তাহসিন রিয়াজ, আপনার কাছেই ফিরবো। একটি প্রশ্নের উত্তর জানতে চাই। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি আমাদের হলো, আমরা সবসময় দেখেছি বাংলাদেশে 24-এর পরে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনসিপি বা এনসিপির নেতারা খুব সরব ছিলেন। এই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো কথা বা কোনো মন্তব্য আপনারা করেননি কেন? এটা কি অন্তর্বর্তীকালীন সরকার তড়িঘড়ি করে কেন এই পুরো বিষয়টি দেখলেন, এই চুক্তিটি করলেন, এবং তার পরিপ্রেক্ষিতে এতগুলো লুপহোল থাকার পরেও এনসিপি কোনো কিছু বললো না? একটু সে বিষয়ে ব্যাখ্যা করেন। এখানে প্রসঙ্গটা এনসিপির না, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন। আমি যদি প্রসঙ্গটা একটু ঘুরিয়ে করি, এটাও কিন্তু ভ্যালিড হবে। দেখেন, আপনি আমাকে একটা জিনিস বলেন তো, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন কোন কাজ, যেই কাজের সমালোচনা বিএনপি বা অন্যান্য পলিটিক্যাল পার্টি করেননি? করছে তো, সবগুলো কাজের সমালোচনা করছে, একদম A to Z ধরে ধরে আমি আপনাকে বলতে পারি। তাহলে এই প্রশ্নটা আমি যদি এভাবে করে করি, যে আমি সেখানে আসবো, আমি আপনাদের কাছে আমি উত্তর দিব যে এই এগ্রিমেন্টের সমালোচনা বিএনপি কেন করলো না? এখানেই উত্তরটা আছে। কেন জানেন? কারণ দেখেন, যেই মোমেন্টামে এটা একটা নন ডিসক্লোজেবল একটা এগ্রিমেন্ট, কিন্তু মানে এনডিএ বলে সোফার, আপনারা আরো ভালো জানবেন। তো এই নন ডিসক্লোজেবল যে এগ্রিমেন্টসগুলো, এগ্রিমেন্টসের ডাটা বা এগ্রিমেন্টসের যে মানে মানে চুক্তির যে ধারাগুলো, উপধারাগুলো, এগুলো আমার আপনার জানার সুযোগ একটু কমই থাকে, খুব স্বাভাবিকভাবেই কম থাকে। এবং রাষ্ট্রের সাথে এ ধরনের চুক্তি করতে পারে, এটারও প্রসেস আছে। এখন মানে ইস্যুটা কি? ইস্যুটা হচ্ছে যে কোন মোমেন্টামে, আমি এই চুক্তির ডিটেলটা আমি জানি না, আমি অনিয়ারে আগে এটাকে বলে রাখি, কিন্তু আমি জাস্ট ফ্যাক্টের উপর একটু দাঁড়াই এই প্রসঙ্গটাকে নিয়ে একটু ছোট করে আলোচনা করি। দেখেন, কোন মোমেন্টামে দাঁড়ায় এই চুক্তিটা ডক্টর মোহাম্মদ ইউনূস করেছে। আপনি জানেন যে ট্রাম্পের পক্ষ থেকে যখন মানে ট্যারিফগুলো যখন ইম্পোজ করা হলো বিভিন্ন কান্ট্রিতে, বাংলাদেশের উপর কত বিগ মার্জিনের একটা ট্যারিফ কিন্তু ইম্পোজ করা হয়েছিল। এবং বিগ মার্জিনের যে ট্যারিফ, এই ট্যারিফটা যদি মানে মানে রাইট অন দ্যাট মোমেন্ট এটা যদি স্ট্যাটিক অবস্থায় থাকতো, তখন আমাদের ওভারঅল বাণিজ্য, ওভারঅল আমাদের মানে ইম্পোর্ট এক্সপোর্টের অবস্থাটা কি হতো, সেটা নিয়ে কিন্তু একটা বিরাট প্রশ্ন আমাদের এই মানে ইকোনমির যে বোঝাপড়া, এই বোঝাপড়ায় কিন্তু থেকে যায়। কাজেই আমি জানি না যে এটাকে মিটিগেট করার জন্য তারা এই ধরনের কোনো এগ্রিমেন্টে গিয়েছেন কিনা। এখন আমি যেটা বলতে চাই, দেখেন খুব সহজ, আপনি নিশ্চিত রূপে আপনি ট্রাম্প এখন নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে
ট্রাম্প শুভেচ্ছা জানিয়েছে, আপনি কি ওইটার ওয়ার্ডিং গুলো দেখেছেন? আপনি কি মানে ওনার শব্দচয়নগুলোকে আপনি পড়েছেন? উনি কি মিন করেছে আপনি কি খেয়াল করেছেন? কাজেই দেখেন, এটা আমার কাছে মনে হয়, একদম খুব ফ্র্যাঙ্কলি আমি আপনাকে বলি, এটা আমার কাছে মনে হয় যে নাথিং অ্যাবাউট ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট আর তারেক রহমান গভর্নমেন্ট, ইটস অ্যাবাউট কান্ট্রি টু কান্ট্রি ইস্যু। কাজে খেয়াল করে দেখেন, ট্রাম্প কিন্তু এক্সপ্রেসিভ ভাবে তাকে থ্যাঙ্কস গিভিং করার পর প্রথম যে কথাটা বলেছে সেটা হচ্ছে, তিনি বলেছে তাদের সাথে যে ট্রেড রিলেশনশিপটা আছে এত লম্বা সময় ধরে, এই ট্রেড রিলেশনশিপটাকে তিনি আপহোল্ড করতে চান। প্যারালালি শুধু ট্রেড রিলেশনশিপ না, তিনি কিভাবে বাংলাদেশ রাষ্ট্রের কাছে অস্ত্র বেচবেন এবং কেন এই অস্ত্র তাকে কিনতে হবে সেটারও কিন্তু একটা ছোটখাটো, মানে যদি আমি বলি ইনডিরেক্টলি একটা মানে ক্লোজার তিনি কিন্তু সেখানে দিয়ে রাখছেন। কাজে দেখেন, আমি বারবার এই জিনিসটা এইভাবে করে বুঝি, ইকোনমি কখনোই কোনো ব্যক্তি, ইকোনমি কখনোই কোনো পার্সনের উপর ডিপেন্ড করে না। ইকোনমি ডিপেন্ড করে একটা লম্বা সময় ধরে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের সম্পর্কের উপর। ইকোনমি চুক্তি এগুলো ডিপেন্ড করে একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের অভ্যন্তরীণ বোঝাপড়া কি, তার সাথে তার ব্যবসা বাণিজ্য কত, তার সাথে তার অভ্যন্তরীণ কি ধরনের মানে পণ্য আদান প্রদান তারা করে থাকে, এগুলোর উপর তাদের সম্পর্কটা কেমন, তারা কোন ধরনের আইডিওলজিকে সাবস্ক্রাইব করে, সেগুলোর উপর কিন্তু আসলে এই চুক্তিগুলো ডিপেন্ড করে। তবে একটা বিষয় আমি আপনাকে বলতে চাই, যদি এই চুক্তিতে কোনো ধরনের ফাঁকফোকর থাকে, এখন তো জনাব তারেক রহমান বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, তার তো এখন এটাকে অ্যাক্সেস করার সুযোগ আছে না? এখন যদি এই চুক্তিতে কোনো ধরনের ফাঁকফোকর থেকে থাকে, তার তো এই ব্যাপার নিয়ে কথা বলার সুযোগ আছে না? তার তো আমাদেরকে পর্যন্ত এই ব্যাপারগুলো জানানোর সুযোগ আছে, যেহেতু আমরা এটা জানি না। কাজেই আমরা এই রিকোয়েস্টটা আমরা এই এখন যিনি গভর্নমেন্ট মানে রাষ্ট্রের প্রধান আছেন তার কাছে আমরা দিতে পারি যে যদি এটার আমাদের দেশের স্বার্থ বিরোধী কোনো কিছু থেকে থাকে তাহলে ডিসক্লোজ ইট, এবং যদি স্বার্থ বিরোধী কিছু থেকে থাকে টেক অ্যাকশন। উই ডোন্ট হ্যাভ এনি ইস্যু। বাংলাদেশের প্রশ্নে আমরা সব সময় সবার সাথে আছি এবং অবশ্যই বিএনপির সাথে থাকবো। আমাদের কোনো দ্বিমত থাকবে না। অনেক ধন্যবাদ রিয়াজ আপনাকে। শাম্মী আক্তার, এই বিষয় নিয়ে আপনি কোনো কথা বলে শেষ করতে চান কিনা? সময় খুব স্বল্প আপনার কাছে। কি বলে, ইন্টারিম গভর্নমেন্ট এত তড়িঘড়ি করে চুক্তিটা না করলেও পারতেন, যেহেতু একটা নির্বাচন হয়ে গেছিল, নতুন একটা সরকার দায়িত্ব নিচ্ছিল, ওই সময় এটা না করলেও পারতো। ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশের বর্তমান সরকারের কাঁধে অলরেডি 9.49 কি বলে ট্রিলিয়ন আপনার হচ্ছে ঋণ রেখে গিয়েছে, যে ঋণ মাথায় নিয়ে এই সরকার নিশ্চয়ই সরকারের আরো অনেক কিছু করবার বিষয় আছে। এই সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে, অনেকগুলো উদ্যোগ এর মধ্যে গ্রহণ করেছে, ফ্যামিলি কার্ডের বিষয় আসছে, এর মধ্যে খাল খনন কর্মসূচি শুরু হয়ে গেছে, উদ্বোধন হয়েছে অলরেডি, আমরা দেখতে থাকি। আমাদের অধিবেশন শুরু হোক, নিশ্চয়ই এটা নিয়েও আলোচনার সুযোগ থাকলে অবশ্যই করবেন, কারণ আমাদের পলিসি হচ্ছে বাংলাদেশ। জি, অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভালো থাকবেন সবাই, আগামীকাল নতুন বিষয় নিয়ে আলাপ হবে।